আসসালামু আলাইকুম। অনার্স সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে অনলাইন ক্লাসে আজকে পলিটিক্যাল ইকোনমি অফ বাংলাদেশ এই বিষয়ে তোমাদের আজকে ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস ইন পলিটিক্যাল ইকোনমি, রাজনৈতিক অর্থনীতির আন্তর্জাতিক উপাদান, এই বিষয়ে এই টপিক সম্পর্কে আজকে আমি আলোচনা করব। এই টপিকস আলোচনায় তোমাদের যেটা আছে, আজকে আমি ফরেন এইড সম্পর্কেই বলবো ডিটেলস। এখানে ফরেন এইড, বৈদেশিক সাহায্য কি, বৈদেশিক সাহায্যের শ্রেণীবিভাগ, বাংলাদেশে বৈদেশিক সাহায্যের সোর্সেস অফ ফরেন এইড, বাংলাদেশে বৈদেশিক সাহায্যের ইম্পর্টেন্স, গুরুত্ব, অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক সাহায্যের রোল, ইম্পর্টেন্স বা গুরুত্ব, এবং বাংলাদেশ ক্রমাগতভাবে কেন বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছে এবং এর সুফল কুফল সমূহ এবং এগুলা। তো আজকে যারা তোমরা অনলাইন ক্লাসে, আমার ঢাকা কলেজের শিক্ষার্থী যারা আছে এবং অন্যান্য ক্লাসের শিক্ষার্থী, তোমাদের সবাইকেই বলছি, তোমাদের সবার সঙ্গে আজকে আমি থাকবো। ফারজানা জেসমিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ। তো তোমরা যেটা আজকে তোমরা এটা দেখবে, যেটা আসলে ফরেন এইডটা কী, যেটা আমরা বলছিলাম যে বৈদেশিক সাহায্য কী। বৈদেশিক সাহায্যটা হলো বাংলাদেশের বর্তমান বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সবকের সঙ্গে এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে একটা বৈদেশিক সাহায্যের উপর উন্নয়নশীল দেশগুলো নির্ভরশীল, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। বাংলাদেশ সরকার বেশি মূলধনের যোগান হিসেবে প্রতি বছর বৈদেশিক সাহায্য পায়। এই সাহায্যের পরিমাণ জাতীয় বাজেটের প্রায় 75%। বাংলাদেশ একটি অনুন্নত দেশ। এদেশের বেশিরভাগ জনগণই আমরা জানি দরিদ্র, তাদের মাথাপিছু আয় কম বলে সঞ্চয় মূলধন এবং তাদের মূলধন গঠন অত্যন্ত কম হয়, ফলে এদেশের সরকার রাজস্ব সংরক্ষণের পরিমাণও অত্যন্ত কম, যা দিয়ে সরকার দেশ পরিচালনা ও জনকল্যাণ সাধন করতে অক্ষম। তাই সরকারকে বাধ্য হয়ে ফরেন এইডের উপর তাদের সাহায্য নিতে হয়। এখন বৈদেশিক সাহায্যের বলতে গিয়ে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশ হতে যে অনুদান ও ত্রাণ গ্রহণ করা হয় তাকে বৈদেশিক সাহায্য বা ফরেন এইড বলে। সহজভাবে আমরা এটা বলতে পারি যে, আবার অন্যভাবে বলতে পারি বৈদেশিক সাহায্য হলো এমন একটি প্রক্রিয়া যেখানে অনুন্নত বিশ্বের উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিকভাবে উন্নত দেশসমূহ অর্থ, খাদ্য, পণ্য, সেবা ইত্যাদি প্রদান করে থাকেন। বিভিন্ন দার্শনিকগণ বা বিভিন্নগণ আবার বিভিন্নভাবে অর্থ দিয়েছে। এখানে অর্থনীতিবিদ অধ্যাপক আমাদের আবুল বারাকাত, উনি বলছেন বৈদেশিক সাহায্য হচ্ছে দাতা গোষ্ঠী কর্তৃক গৃহীতাকে একটি নির্ভরশীল কাঠামোর মধ্যে পরিচালনের শিল্প, যা দাতা গোষ্ঠীর স্বার্থে একটি সূক্ষ্ম নেটওয়ার্কের মাধ্যমে সচেতনভাবে পরিচালিত হয়। অর্থনীতিবিদ নার্স বলেন বৈদেশিক সাহায্য হলো উন্নত দেশ কর্তৃক অনুন্নত দেশকে অর্থনৈতিক উন্নয়ন ও জিডিপি বৃদ্ধির জন্য পর্যায় সাহায্য। জাতিসংঘের উন্নত দেশসমূহতে যে আর্থিক বা কারিগরি সাহায্য গ্রহণ করে তাকেই বৈদেশিক সাহায্য বলে। আচ্ছা, অর্থনীতিবিদগণরা যেভাবে বলছেন এটাকে মূল্যায়ন করে আমরা বলতে পারি যে বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলো অর্থনৈতিক সমস্যা দূরীকরণের স্বার্থে বিশ্বের অন্যান্য উন্নত দেশ বা আন্তর্জাতিক সংস্থাতে যে আর্থিক বা কারিগরি সাহায্য গ্রহণ করে তাকে বৈদেশিক সাহায্য বলে। বৈদেশিক সাহায্যের এখন টাইপগুলো কি, শ্রেণীবিভাগ, এর মধ্যে আছে প্রকল্প সাহায্য, যেটা উন্নত দেশ বা বিভিন্ন দাতা সংস্থা অনুন্নত দেশসমূহকে প্রকল্প সাহায্য দিয়ে থাকে। প্রকল্প সাহায্য হলো সাহায্য প্রদানকারী সংস্থা দেশসমূহ যখন নগদ অর্থ প্রদান না করে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, খুচরো যন্ত্রাংশ, কাঁচামালের যোগান, কর্মকর্তাদের প্রশিক্ষণ ব্যয় সহ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট দেশি বিদেশি বিশেষজ্ঞদের বেতন ভাতা প্রদান করে। এটাই হলো প্রকল্প সাহায্য। তারপর আরেকভাবে করে, সেটা হলো কারিগরি সাহায্য। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশসমূহ কারিগরি জ্ঞানে অনেকটা অনুন্নত, যার ফলে এদেশে অর্থনৈতিক উন্নয়নের গতিও অনেক মন্থর। তাই উন্নত দেশসমূহ অনুদান বা ঋণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষা, গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি সুযোগ সুবিধা অনুন্নত দেশকে প্রদান করে, যা তাকে কারিগরি সাহায্য নামে অভিহিত। এরপর পণ্য সাহায্য, বিশ্বের উন্নয়নশীল দেশসমূহ পণ্যের চাহিদা পূরণের জন্য উন্নত দেশসমূহ কর্তৃক খাদ্যশস্য, ওষুধপত্র, শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ ইত্যাদি পণ্য সাহায্য হিসেবে প্রদান করাকে পণ্য সাহায্য বলে। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র, জাপান, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে পণ্য সাহায্য প্রদান করে থাকে। বেসরকারি বৈদেশিক সাহায্য, বিদেশি বিভিন্ন বেসরকারি উদ্যোক্তা পুঁজিপতিগণ অধিক মুনাফা লাভের প্রত্যাশায় উন্নয়নশীল দেশসমূহ যে পুঁজি বিনিয়োগ করে তাকে বেসরকারি বৈদেশিক সাহায্য বলে। এই পুঁজি বা অর্থ দেশের প্রকল্প বা শিল্প স্থাপনে ব্যয় করা হয়।
এরপর খাদ্য সাহায্য বিশ্বের অনুন্নত উন্নয়নশীল দেশসমূহ উন্নত দেশের সাহায্য হিসাবে প্রাপ্ত খাদ্যদ্রব্য দেশের অভ্যন্তরে বিক্রি করে প্রাপ্ত অর্থ দেশের উন্নয়নের কার্যে ব্যয় করলে তাকে খাদ্য সাহায্য বলে। যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, চায়না ইত্যাদি দেশ প্রচুর পরিমাণে খাদ্য সাহায্য প্রদান করে। তারপর সামরিক সাহায্য, সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের স্বাধীনতা রক্ষার জন্য উন্নত দেশসমূহ যে সামরিক সাহায্য প্রদান করে তাকে সামরিক সাহায্য বলে। সাহায্য হিসাবে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, খুচরো যন্ত্রপাতি, মৌলিক সামরিক প্রশিক্ষণ ইত্যাদির কথা উল্লেখ করা যায়। এগুলো বলতে পারেন বৈদেশিক সাহায্য বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন উন্নয়নশীল দেশ প্রতিটি বাজেটে ঘাটতি যার বাজেট তাদের বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হতে পারে এবং এই বিভিন্ন টাইপের সাহায্য আছে। এখন বাংলাদেশে বৈদেশিক সাহায্যের উৎসসমূহ কি? উন্নয়ন সাহায্য কমিটিভুক্ত দেশসমূহ, তারপর আন্তর্জাতিক সংস্থা আইডিএ, এডিবি, এগুলো বাংলাদেশের কেউ বিভিন্ন এই সংস্থাগুলো দিয়ে থাকে। বাংলাদেশের বৈদেশিক সাহায্যের অন্যতম উৎস হল উন্নয়ন সাহায্য কমিটিভুক্ত দেশসমূহ। এদেশে মোট বৈদেশিক সাহায্যের অধিকাংশই আছে এই উন্নয়ন সাহায্য কমিটিভুক্ত দেশের মধ্যে। এই উন্নয়ন কমিটির মুক্ত দেশগুলোর মধ্যে ছিল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, ইতালি, নরওয়ে, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড। এর মধ্যে জাপানই বাংলাদেশকে অধিক পরিমাণে সাহায্য প্রদান করে থাকে। তারপর আন্তর্জাতিক সংস্থা, বাংলাদেশের বৈদেশিক সাহায্যের একটি গুরুত্বপূর্ণ উৎস হল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে আছে আইডিএ। আইডিএটা কি হলো? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এর আর এক নাম হইল সাফল্য ঐন্ড। 1960 সালে 24শে সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত। সদস্য দেশের সঙ্গে 129। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর অবস্থিত। যে অনুন্নত দেশ আইবিআরডি থেকে ঋণ পায় না, তারা আইডি সেসব দেশকে ঋণ দিয়ে থাকে। এছাড়া যেসব দেশের মাথাপিছু হয় 800 মার্কিন ডলারের কম, সেসব দেশকে আন্তর্জাতিক সংস্থা অর্থ সাহায্য ঋণ দিয়ে থাকে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আইডিএ বৈদেশিক সাহায্যের জন্য গুরুত্বপূর্ণ। তারপর আছে এডিবি। এডিবি হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। 1966 সালে 24শে নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম এটি 31টি দেশকে সদস্য করে এর কার্যক্রম শুরু করে। বর্তমানে সদস্য দেশের সংখ্যা 60। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সদর দপ্তর অবস্থিত। ব্যক্তিগত বেসরকারি সূত্র থেকে অর্থ সংগ্রহ করে সদস্য দেশসমূহের উন্নয়ন প্রকল্পে কারিগরি সাহায্য প্রদান করা এর লক্ষ্য উদ্দেশ্য। বৈদেশিক সাহায্যের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে এটি বাংলাদেশকে অর্থনৈতিক উন্নয়নে সাহায্য দিয়ে থাকে। তারপর আছে আইডিবি, যেটা আইডিবি হল ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। আইডিবি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত 1973 সালে ডিসেম্বর মাসে ওআইসির অর্থমন্ত্রীদের একটি সম্মেলনে। 1975 সালে 20 অক্টোবর এর কার্যক্রম শুরু হয়। 1976 সালের জানুয়ারি মাসে এটি আর্থিক লেনদেন শুরু করে। বর্তমানে সদস্য সংখ্যা হলো 56। সৌদি আরবের জেদ্দাহের সদর দপ্তর। মুসলিম দেশসমূহের অর্থনৈতিক ক্রমাগত ইসলামী ভাবধারায় এটা পরিচালিত করাই হলো আইডিবি এর মূল লক্ষ্য উদ্দেশ্য। এটা ওআইসিভুক্ত একটা সংস্থা। এর প্রতিষ্ঠাতা সভাপতি হলেন আহমদ মোহাম্মদ আলী। বৈদেশিক সাহায্যের উৎস হিসাবে বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পাশে ইউনিসেফ। ইউনিসেফ যেটা জানো তোমরা, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 1946 সালে 11 ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। 1953 সালে 6 অক্টোবর এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়। জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়ে পুনর্নাম আন্তর্জাতিক ও জরুরি দুটি শব্দ ছেটে ফেলা। বর্তমানে এটি পুনঃ হলো ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড, যার সম্পর্কে ইউনিসেফ শুধু নামে পরিচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সদর দপ্তর অবস্থিত। বর্তমানে 191টি সদস্য দেশ নিয়ে এটি পরিচালিত হচ্ছে। এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের অন্যতম উৎস হিসাবে কাজ করে। তারপর ছিল আইএফসির পূর্ণ হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। 1956 সালের 20 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে 178টি সদস্য দেশ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। উন্নয়ন দেশসমূহের বেসরকারি খাতসমূহকে অর্থ সাহায্য করা এ সংস্থার মূল লক্ষ্য উদ্দেশ্য। বৈদেশিক সাহায্যের উৎস হিসেবে আইএফসি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তারপর আছে ইউ পূর্ণ বলে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন। এর পূর্ব নাম আগে ছিল ইসি, ইউরোপিয়ান কমিশন। আনুষ্ঠানিকভাবে ইসি গঠিত হয় 1 জানুয়ারি 1950 সালে। 1957 সালে 25শে মার্চ রোমে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী 1958 সালে 1 জানুয়ারি আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইসি আত্মপ্রকাশ করে। বর্তমানে সদস্য দেশের সংখ্যা 15। পারস্পরিক স্বার্থে শুল্ক হার হ্রাসের মাধ্যমে দেশসমূহের উপর উৎপাদিত পণ্যের সুলভ ও সাধারণ বাজার প্রতিষ্ঠা করা এবং বাণিজ্যিক অর্থনৈতিক উন্নতি সাধন করাই ছিল ইসির লক্ষ্য। 1999 সালের 1 জানুয়ারি একটি একক ইউরো মুদ্রা চালু করে। বেলজিয়ামের ব্রাসেলসের সদর দপ্তর অবস্থিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্য হিসাবে ইউ একটা গুরুত্বপূর্ণ উৎস হিসাবে পরিচিত। এরপর ছিল যে ইফাদ, যেটা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল। ইফাদ হল ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট। 1977 সালে 30শে নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশের খাদ্য উৎপাদন বাড়ানো ও পুষ্টি বিকাশের জন্য
অর্থ সংগ্রহ করা ছিল ইফাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। বর্তমানে সদস্য সংখ্যা 161। ইতালির রোমের সদর দপ্তরে অবস্থিত। সদস্য দেশসমূহকে আর্থিক অবস্থার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়ে যায়। ইফাদের উন্নত দেশ, তেল রপ্তানিকারক উন্নয়নশীল দেশ, আর একটা ছিল উন্নয়নশীল দেশ। 3টি বিভাগে প্রত্যেকটি থেকে 6 জন করে 18 জন নির্বাহী পরিচালক, 18 জন বিক্রয় পরিচালক এবং 36 জনের সমন্বয়ে পরিচালনা পরিষদ গঠিত হয়। বৈদেশিক সাহায্যের উৎস হিসাবে ইফাদেরও ভূমিকা উৎসাহব্যঞ্জকভাবে কাজ করছে। তো আমরা এই সোর্সগুলো বা উৎসগুলো থেকে আসলে ফরেন এডটা পাওয়া যায়। বাংলাদেশের বৈদেশিক সাহায্যের গুরুত্বটা কি? বর্তমানে উন্নয়নশীল দেশসমূহ প্রত্যক্ষ, আগে বলছি, পরোক্ষভাবে বৈদেশিক লাভের ফলে এদেশের আমাদের রাজস্ব সংগ্রহ আর কম এবং যাদের সরকার দেশ পরিচালনা করতে অনেক সময় পারে না, যার জন্য তাদেরকে বৈদেশিক সাহায্য গ্রহণ করতে হয়। বাংলাদেশের বৈদেশিক সাহায্যের গুরুত্বটা এই কারণে অনেক। এর একটা গুরুত্ব হলো যে বৈদেশিক মুদ্রা অর্জন, ফরেন কারেন্সি যেটা আর্ন করা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের শিল্পে উন্নত নয়। এদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিও মন্থর। বাংলাদেশ শিল্পায়নের জন্য প্রয়োজন শিল্পের যন্ত্রপাতি আমদানি, আর এর জন্য প্রয়োজন প্রচুর বৈদেশিক মুদ্রা। এ মুদ্রা অর্জনের পথ হলো বৈদেশিক সাহায্য, ঋণ এবং বৈদেশিক বাণিজ্য। কিন্তু শুধুমাত্র রপ্তানি বাণিজ্যের মাধ্যমে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার লক্ষ্য অর্জন সম্ভব হয় না। তাই বৈদেশিক সাহায্যের মাধ্যমে এই বৈদেশিক সাহায্যের মাধ্যমে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার লক্ষ্য অর্জন সম্ভব হয় না। বৈদেশিক সাহায্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রার ঘাটতি গ্রহণ সময়। তারপর তথ্য প্রযুক্তি উন্নয়ন। তথ্য প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে উন্নয়নের প্রভাব লক্ষ্য করা যায়। আবার অবাধ তথ্য প্রযুক্তি বিকাশের ফলে দেশে যেসব প্রযুক্তি দিতে অগ্রসর হয় তারা তত উন্নয়ন করতে সক্ষম হয়। এই জন্য তথ্য প্রযুক্তির সুবিধাজনক অবস্থানে থাকা উন্নত দেশগুলো দুর্বল তথ্য কাঠামোয় স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোর চেয়ে বিশ্বায়ন প্রক্রিয়া থেকে বেশি লাভবান হচ্ছে, যেহেতু তাদের তথ্য প্রযুক্তি উন্নতির দিকে যাচ্ছে। তারপর সাম্রাজ্যবাদী শক্তি বৃদ্ধি। বিশ্বায়নের প্রভাবে বিশ্বের প্রতিনিধিত্ব এখন সাম্রাজ্যবাদী হয়ে তার গোটা বিশ্বকে নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তি বৃদ্ধি বিশ্বকে তারা এখন নিজেদের ইচ্ছামতো পরিচালনা করতে পারছে। তারপর মুক্ত বাজার অর্থনীতির বিকাশ। বিশ্বায়নের প্রভাবে মুক্তবাজার অর্থনীতির বিকাশ সাধিত হচ্ছে। মুক্তবাজার অর্থনীতির ফলে সমগ্র বিশ্বের বাজার ব্যবস্থা এখন সকলের নিকট উন্মুক্ত হচ্ছে। ফলে প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হচ্ছে। প্রতিযোগিতায় যাদের পণ্যের মান ভালো তারা টিকে থাকছে এবং অন্যরা যেটা বলছে যে ওই বিশ্বায়নের ফলে যেটা ওপেন বাজার পলিসি, যেটা শিল্পক্ষেত্রে প্রভাব। শিল্পক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব এর ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। বিশ্বায়নের প্রভাবে শিল্পায়ন প্রক্রিয়া পূর্বের চেয়ে অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। বর্তমানে শিল্পক্ষেত্রে অবাধ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, এটা বিশ্বায়নের একটা ফল। তারপর কৃষিক্ষেত্রে প্রভাব। বিশ্বায়নের প্রভাব শিল্পক্ষেত্রের পাশাপাশি কৃষিক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে। বর্তমানে কৃষিক্ষেত্রে অনেক ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। তারপর যোগাযোগ ব্যবস্থার উন্নতি। উন্নত দেশগুলোর সুবিধা, সন্ত্রাসবাদী কার্যকলাপ, সাংস্কৃতিক স্থান, এগুলোর কারণে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের গুরুত্ব অনেক বেশি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক সাহায্যের ভূমিকা কতখানি, যেমন মূলধন গঠন, কৃষি উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার, কর্মসংস্থান, কারিগরি সহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, তারপরে হলো উন্নয়ন পরিকল্পনা, এই যে এগুলো বললাম সেক্টরগুলো, এগুলোতে বৈদেশিক সাহায্যের ভূমিকা অনেক। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বৈদেশিক ঋণ বা সাহায্য ছাড়া অসম্ভব। শুধুমাত্র আভ্যন্তরীণ সম্পদের দ্বারা উন্নয়ন সম্ভব নয়। এগুলো বাংলাদেশ তাই অত্যধিক পরিমাণে বৈদেশিক সাহায্য নির্ভর হওয়া থেকে নিজের জন্য মঙ্গলজনক, কারণ সব বৈদেশিক ঋণ বা সাহায্যই মঙ্গলজনক না। এক্ষেত্রে সাহায্য বা ঋণদাতার শর্ত পাওয়া, যারা যে ফরেন এডগুলো যে ঋণ দিয়ে থাকে তারা অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেই দেয়। সেজন্য আমাদেরকে আসলেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে চেষ্টা করতে হবে যে আমাদের এই ফরেন এড ঋণ নেওয়াই যা কীভাবে যায় সেভাবে। বাংলাদেশ কেন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে এই বৈদেশিক ঋণের উপরে? যে অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অনুৎপাদনশীল খাত যেমন নগর নির্মাণ, ভাস্কর্য নির্মাণ, সুদৃশ্য উদ্যান নির্মাণ, বিভিন্ন রকম আলোকসজ্জা, পার্ক, বিদেশি অধিক আপ্যায়ন ইত্যাদি খাতে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এসব নির্মাণ ব্যয় যেমন সেজন্য অনুৎপাদনশীল ব্যয় বৃদ্ধি কমাতে হবে। যোগান আভ্যন্তরীণ উৎস হতে সংগৃহীত অর্থের মাধ্যমে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ যেখানে এসব ক্ষেত্রে ব্যয়ের হার 16%, সেখানে দেশীয় সঞ্চয়ের হার মাত্র আসে আমাদের 6 ভাগ। তাই সরকারকে বৈদেশিক সাহায্যের ঋণ গ্রহণ করছে। অনুৎপাদনশীল খাতে আমাদের ব্যয় বৃদ্ধি বেড়ে যাচ্ছে। তারপর আধুনিক প্রযুক্তির অভাব। আধুনিক প্রযুক্তির অভাবে এদেশে কৃষি ও শিল্পের যথাযথ উৎপাদন ব্যাহত হচ্ছে। তাই এই কৃষি ও শিল্পে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে দেশে উৎপাদন বৃদ্ধি ও বেকার সমস্যা রোধ করা এখন
অত্যন্ত জরুরি একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। এই আধুনিক প্রযুক্তি আমদানির জন্য সরকারকে বৈদেশিক সাহায্য নির্ভর হতে হচ্ছে। তো তারপর বাণিজ্য ঘাটতি এবং সঞ্চয় বিনিয়োগ ব্যবধান। বাংলাদেশে বসবাসরত জনগোষ্ঠীর আমরা অধিকাংশই দরিদ্র, ফলে এদেশের সঞ্চয়ের হার অত্যন্ত কম। এদেশের গড় আভ্যন্তরীণ সঞ্চয় 4 থেকে 6%, সে তুলনায় দেশের বিনিয়োগের চাহিদা অনেক বেশি, ফলে দেশে বিদেশে প্রচুর পরিমাণে বাণিজ্য ঘাটতি বিদ্যমান। এই ঘাটতি পূরণে সরকারকে বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হচ্ছে। পদ্ধতিগত জটিলতা। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে অর্থ বরাদ্দের ধরন, প্রকারের উৎপাদন, বিশেষজ্ঞ নিয়োগের ক্ষেত্রে প্রচুর পদ্ধতিগত জটিলতা রয়েছে, ফলে সরকার অভ্যন্তরীণ অর্থসংস্থানের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ বিনিয়োগ নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে পারছে না। তাই বিনিয়োগ নীতি অনেকটাই হয়ে পড়ছে বৈদেশিক সাহায্য নীতি নির্ভর। বাংলাদেশে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতার যে সুফল, এটা কি? এটা হলো যে উন্নয়ন প্রকল্পে মূলধনের যোগান। বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় অত্যন্ত কম বলে এদেশে মূলধন গঠনের হার অত্যন্ত কম, ফলে উন্নয়ন প্রকল্পের সময় মূলধন ঘাটতি দেখা যায়। তাই বৈদেশিক সাহায্যের মাধ্যমে মূলধনের যোগান বৃদ্ধি করা যায়। তারপর কারিগরি জ্ঞানের অভাব দূরীকরণ। বাংলাদেশে প্রতিটি খাতে কারিগরি ও প্রযুক্তি জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে। বৈদেশিক সাহায্য হিসাবে এদেশে কারিগরি ও প্রযুক্তি জ্ঞান নির্ভর করতে হবে। শিল্প ব্যবস্থার উন্নয়ন। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধান শর্তই ছিল শিল্প ব্যবস্থার উন্নয়ন। এই শিল্পের উন্নয়নের জন্য প্রচুর কাঁচামাল, যন্ত্রপাতি ও মূলধন প্রয়োজন, কিন্তু সরকারের পক্ষে অর্থের যোগান দেওয়া অসম্ভব। এই ক্ষেত্রে সরকার অনেক সময় বৈদেশিক সাহায্যের মাধ্যমে শিল্পের উন্নয়নমূলক ব্যবস্থার ব্যবস্থা গ্রহণ করতে পারে। খাদ্য ঘাটতি পূরণ। বাংলাদেশে আয়তনের তুলনায় রয়েছে এক বিশাল জনসংখ্যা, যার ফলে এদেশে প্রতি বছর প্রচুর খাদ্য ঘাটতি দেখা যায়। দেশীয় অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত অর্থের মাধ্যমেই খাদ্য ঘাটতি পূরণ করা সম্ভব নয়। এক্ষেত্রেও বৈদেশিক সাহায্যের আবশ্যক রয়েছে। বর্তমানে এদেশে খাদ্য ঘাটতির প্রায় 40% বৈদেশিক সাহায্যের দ্বারা পূরণ করতে হয়। কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষি ব্যবস্থার মূলধনের অভাবে প্রযুক্তির প্রয়োগ ন্যায়ঘটায় করতে হচ্ছে। তাই সরকারকে বৈদেশিক সাহায্যের দ্বারা কৃষি ব্যবস্থার আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করতে পারে। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের জন্য প্রয়োজন সেতু, কালভার্ট, সড়ক মেরামত, নতুনভাবে মেরামত, কিন্তু এদেশের পক্ষে এসবের নির্মাণ ও মেরামত ব্যয় করা অসম্ভব। এছাড়াও বিশেষজ্ঞ স্বল্পতা রয়েছে। উন্নয়ন পরিকল্পনা ব্যয় মিটানো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এ পর্যন্ত 5টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেয়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নের অধিকাংশ অর্থের যোগান আসে বৈদেশিক সাহায্য থেকে। তারপর কর্মসংস্থান সৃষ্টি। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশসমূহের জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে। বাংলাদেশে এখনও কর্মক্ষম জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশই বেকার। শুধু দেশীয় অর্থের মাধ্যমে এত লোকের কর্মসংস্থান করা সম্ভব নয়। তাই এক্ষেত্রে বৈদেশিক সাহায্য ঋণ গ্রহণকারী শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে জনগণের কর্মসংস্থানের বৃদ্ধির জন্য সরকার বৈদেশিক সাহায্যের উপর নির্ভর। দক্ষ জনশক্তি আছে, মুদ্রাস্ফীতি রোধ। তারপর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, বাণিজ্য ঘাটতি পূরণ, জাতীয় উচ্চশিক্ষার বিস্তার। যেটা বাংলাদেশের উন্নয়নশীল দেশের শিক্ষা ব্যবস্থা কারিগরি ব্যবস্থা প্রযুক্তি নির্ভর নয়, ফলে এসব দেশের শিক্ষিত শ্রেণী দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারছেন। উন্নত দেশ থেকে শিক্ষার উপকরণ, কারিকুলাম, শিক্ষা কাঠামো ইত্যাদি বৈদেশিক সাহায্যের সেবা আনয়ন করা যেতে পারে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বৈদেশিক সাহায্য এইসব কারণে, এই যে জিনিসগুলো নাই, তারা এই সুফলগুলো বয়ে আনতে পারে। এর নেগেটিভ আছে, এফেক্টস আছে, ডিমেরিটস অফ নেগেটিভ এফেক্টস ইন ফরেন। নেগেটিভের যেটা প্রথমে বলতে যায় পরনির্ভরশীলতা। বৈদেশিক সাহায্য গ্রহণকারী দেশগুলোর পরনির্ভরশীলতা বৃদ্ধি পায়, কারণ এ ধরনের অর্থের জন্য কোনো বিনিয়োগ করতে হয় না, ফলে অনুন্নত দেশগুলো বৈদেশিক সাহায্যের দিক থেকে তাকিয়ে থাকে। তারপর রাজনৈতিক উদ্দেশ্য। উন্নত দেশগুলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য উন্নত দেশগুলোকে সাহায্য প্রদান করে থাকে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে দাতাদের সময় এক ধরনের মারাত্মকভাবে তাদের এই ফলটা থাকে, যেটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য থাকে একটা। শর্তযুক্ত সাহায্য, যেটা বলছি টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে থাকে। অধিকাংশ বৈদেশিক সাহায্য শর্তযুক্ত হয়, ফলে বেশিরভাগই সাহায্য গ্রহণকারী দেশগুলোর চেয়ে দাতা দেশগুলি অধিক লাভবান হয়। বাংলাদেশের ক্ষেত্রে একই বিধান প্রযোজ্য বলে বৈদেশিক সাহায্য ছাড়া এদের যেটুকু আসা সাহায্য সেটুকু দ্বারা আসলেই কার্যত কোনো উন্নয়ন ঘটানো সম্ভব হয় না। অতিরিক্ত সুদ। বাংলাদেশে অধিকাংশ বৈদেশিক ঋণ অতিরিক্ত সুদের ভিত্তিতে গৃহীত হয়, ফলে সুদ পরিশোধের বাবদ পর্যাপ্ত অর্থ দেশের বাইরে চলে যায় এবং অর্থনৈতিক উন্নয়ন আসলে যেটুকু উন্নয়ন হওয়া যেত সেটা তার সবই চলে যায়। এরপর মুদ্রাস্ফীতি যেটা আছে, বৈদেশিক সাহায্য অনেক সময় দেশের অভ্যন্তরে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে, কারণ অনেক ক্ষেত্রে বৈদেশিক সাহায্য অপরিকল্পিতভাবে ব্যবহৃত হলে এই ধরনের অবস্থার উদ্ভব ঘটে, ফলে অর্থনৈতিক স্থিতিশীল বিনষ্ট অর্থনৈতিক উন্নয়নকে আরও ব্যাহত করে। এরপর আছে
প্রতিকূল লেনদেনে ভারসাম্য। দাতা দেশগুলো অনেক সময় সাহায্য গ্রহণকারী দেশগুলোকে বাধ্যতামূলকভাবে তাদের সাথে বাণিজ্য শর্তে আবদ্ধ হতে বাধ্য করে। দাতা দেশগুলো তাদের নিকট থেকে আমদানির জন্য বেশি মূল্য আদায় করে এবং রপ্তানির জন্য কম মূল্য প্রদান করে। দেখো, ফলে লেনদেনের ভারসাম্য প্রতিকূল থাকে। এই বিষয়টি বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায়। আত্মনির্ভরশীলতার পথে বাধা। বৈদেশিক সাহায্যে একটি দেশের আত্মনির্ভরশীলতার পথে বাধা সৃষ্টি করে। অধিক পরিমাণে বৈদেশিক সাহায্য গ্রহণ করলে অনুন্নত দেশের শাসকরা অভ্যন্তরীণ সম্পদের সুষ্ঠু যথাযথ ব্যবহার নিশ্চিত করতে উৎসাহ হয় না। ফলে সাহায্য গ্রহণকারী উন্নয়নশীল দেশের জনগণ আত্মনির্ভরশীল হওয়ার মনোভাব গড়ে তুলতে পারে না। শিল্প কারখানার বিকাশে বাধা। ঋণদাতা দেশসমূহ নানা শর্ত চাপিয়ে দরকার উন্নয়নশীল দেশসমূহ শিল্প কারখানার বিকাশে বাধা সৃষ্টি হচ্ছে। ঋণ সাহায্যের শর্ত বাস্তবায়নের অবাধ উদারীকরণ ও বেসরকারীকরণে এসব দেশের শর্ত জন্য শিল্প কারখানা এখন অনেকগুলো বন্ধ হয়ে আছে। তারপর এনজিওদের উপর নির্ভরশীলতা বৃদ্ধি। বিদেশি সাহায্য উন্নয়নশীল দেশসমূহ এনজিওদের উপর নির্ভরশীল করে তুলছে। এসব দেশে বিভিন্ন খাতে উন্নয়নের জন্য সরকারিভাবে ঋণ দানে যেসব আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান ছিল এনজিওদের উপর নির্ভরশীল প্রতিষ্ঠান অধিকাংশ ব্যক্তিগত ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে দেখছো যে কুফলগুলো কি, যে পরনির্ভরশীলতা, রাজনৈতিক উদ্দেশ্য, শর্তযুক্ত সাহায্য, তারপর অতিরিক্ত সুদ, মুদ্রাস্ফীতি, প্রতিকূল লেনদেন ভারসাম্য, আত্মনির্ভরশীলতার পথে বাধা, শিল্প কারখানার বিকাশে বাধা, কৃষি উন্নয়ন, হস্তক্ষেপ, এনজিওদের উপর নির্ভর, এই যে কুফলগুলা যেটা আছে, যে নেগেটিভ এফেক্টসগুলা। এরপর নির্ভরশীলতার বর্তমানে উন্নয়নশীলদের যেটা আছে সেটা আমরা কি দেখতে পাই, এটা যে পরনির্ভরশীলতার প্রসার একটা দেশীয় সঞ্চয় হ্রাস হয়, দেশীয় স্বার্থ বিনষ্ট হয়, মুনাফা পাচার, সম্পদের অপচয়, তারপর দেশীয় শিল্প ধ্বংসের দিকে জাগিয়ে যাচ্ছে। এই পরনির্ভরশীলতা কিভাবে হ্রাস করা যায়, এটা হলো পরনির্ভরশীলতা। তাইলে এই মনোভাবটা আমাদের পরিহার করতে হবে। বাংলাদেশ যখন 1971 স্বাধীন হয় তখন দেশ গড়ার জন্য প্রয়োজন ছিল বৈদেশিক, কিন্তু তার পরবর্তী সময় আমাদের মনোভাব পড়ে, ফলে এখনও আমরা বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করছি। পরনির্ভরশীলতার মানসিকতা এখনও আমাদের রয়ে গেছে। অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাস করতে হবে। অনুৎপাদনশীল খাতে যেমন ভাস্কর্য নির্মাণ, নগর নির্মাণ, উদ্যান নির্মাণ, হরক্রম বিভিন্ন রকমের যেগুলোর ব্যয় নির্বাহ কমাতে হবে। সঞ্চয় বিনিয়োগ বৃদ্ধিতে উৎসাহ প্রদান। যদিও স্বল্পোন্নত দেশ, তারপর সঞ্চয় বিনিয়োগের হার অত্যন্ত কম। ও সরকারকে উৎসাহ ও সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে যাতে দেশের মূলধনটা বৃদ্ধি পাবে। রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বিদেশের পরনির্ভরশীলতা অনেকাংশেই হ্রাস করা সম্ভব। বাংলাদেশ রপ্তানির চেয়ে আমদানির পরিমাণ অনেক বেশি, যা বৈদেশিক সাহায্যের নির্ভরশীলতা বাড়ায়। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক খনিজ বনজ সম্পদ রয়েছে। এসব সম্পদের উত্তোলন সুষ্ঠু ব্যবহার অর্থনৈতিক স্বনির্ভরশীলতা অর্জন করা সম্ভব হয়ে যায়, কেন বাংলাদেশের মোট দেশের বিনিয়োগ ব্যবস্থা উন্নত করে। তারপর আন্তর্জাতিক বাণিজ্যে লেনদেনের ঘাটতি দূরকরণ। বাংলাদেশ বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতার প্রধান কারণ হলো আন্তর্জাতিক বাণিজ্যে ঘাটতি। মুদ্রার অবমূল্যায়ন একটি বৃহৎ পদক্ষেপ। মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি করে এই বাণিজ্য ঘাটতি অনেকে। তারপর মূলধন বৃদ্ধি, যেটা আগেই বলছিলাম। দেশীয় শিল্পের সংরক্ষণ ও বিকাশ সাধনের মাধ্যমে পরনির্ভরশীলতা করা যায়। রাজনৈতিক প্রভাব বলয়মুক্ত করা, পলিটিক্যাল স্টেবিলিটি, যেটা রাজনৈতিক স্থিতিশীলতা, দক্ষ জনশক্তি, প্রযুক্তির বিষয়। এই জিনিসগুলো যদি এখন থাকবে তাহলে আমরা বিদেশি ফরেনের যে নির্ভরশীলতা সেটা আমরা করতে পারবে। এখন এর পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি আছে, তোমরা আর্গুমেন্টস ইন ফেভার অ্যাগেনস্ট ফরেন এড ইন বাংলাদেশ। একটা যেটা আছে পক্ষে যে যুক্তি, সেটা বলছে ভারী শিল্প কারখানা স্থাপন, কারিগরি জ্ঞান শিক্ষা, মুদ্রাস্ফীতি, সামাজিক অবকাঠামো, বেকারত্ব, এগুলো দূর করা যায়। এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অর্থপ্রদেশের বিপক্ষে যেটা আছে সেটা হলো যে কারিগরি জ্ঞান ও শিক্ষা, উচ্চ পরিবহন ব্যয়, আর্থসামাজিক কাঠামো নির্ভরশীলতা, মাত্রা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব বৃদ্ধি। এই জিনিসগুলো যদি আমরা তাহলে হ্রাস করতে পারি তাহলে দেখা যাবে যে কি আমাদের বৈদেশিক সাহায্যের যে একটা আমাদের যে সাহায্যের উপর নির্ভরশীলতা, এই জিনিসটা আমাদের অনেকাংশে লাঘব হবে। তাহলে এই জিনিসগুলো যেমন বেকারত্ব, বাংলাদেশের উন্নয়নশীল দাতাদের সঙ্গে বিনিয়োগের মাধ্যমে কখনোই বৃহদায়তন শিল্প কারখানা গড়ে তোলে না। সরকার তাদের আসলে তারা যে পারপাজে আছে, যে বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠান করে, আমাদের এটা কখনোই কেউ করে না। তারা যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেয়, তাদের স্বার্থটা থাকবে, তাদেরই যে লোকজন আছে তাদের ঋণ বা তাদের উপর যে শর্ত আরোপ করতে সময় তাদের, কিন্তু আমাদেরকেই আসলে আমাদের দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের
গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং তা যদি হয় শর্তহীন সাহায্য, এই সাহায্যের সরকার গ্রহণ করে নিজেদের পছন্দ মতো দেশে বিনিয়োগ, উৎপাদন, অর্থনৈতিক উন্নয়ন ঘটানো কখনোই সম্ভব হবে না। শর্তযুক্ত বৈদেশিক সাহায্য দেশের অর্থনৈতিক উন্নয়নের পথে প্রধান বাধা। সরকারকে এই অর্থে দাতা দেশগুলোর শর্ত পালন করতে হয়। সরকার ইচ্ছে থাকা সত্ত্বেও উন্নয়ন কাজগুলো ব্যবহার করতে পারে না। যদিও তো আসলে তোমরা দেখো যে ফরেনেরটা যে জিনিসগুলো আমরা দেখলাম যে বাংলাদেশের অর্থনীতি অনেকটাই ফরেন এডের উপর নির্ভরশীল। যে জিনিসগুলো উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে প্রজেক্ট প্রকল্প দেয়, দীর্ঘদিন থাকে, তারপর প্রকল্পগুলো শেষ হয় না, তারপর সরকারের রাজস্ব বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বিভিন্ন প্রকল্পের মূলধনের যোগান, শিল্পোন্নয়ন, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, কৃষিয়ান, প্রযুক্তিগত জ্ঞান, এই জিনিসগুলো যদি আমরা নিজেরা করতে পারি, হ্যাঁ, তাহলে আমাদের দেশে কী হবে, ফরেন এডের উপর আমরা নির্ভরশীল হব না। বৈদেশিক সাহায্য বিদেশি আমাদের দেশের উপর প্রায় বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে দেশে অর্থনৈতিক সামাজিক দুর্বল। অর্থনৈতিক অবকাশ যেমন রাস্তাঘাট, বিদ্যুৎ সরবরাহ, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল নির্মাণ ইত্যাদির জন্য প্রয়োজনীয় অর্থ যোগান আভ্যন্তরীণ রাজস্ব দ্বারা যদি আমরা ঘটাতে পারি, তাহলে তো অনেক সময় আমাদের এই সমস্যা। বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ জনমাতা পিছিয়ে কম মূলধন গঠন ব্যাহত হচ্ছে। মূলধন যেহেতু বিনিয়োগ বৃদ্ধির উপায়, তাই মূলধনের বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে না। এবং বিভিন্ন প্রকল্পে মূলধনের যোগান, শিল্পোন্নয়ন, যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পোন্নয়ন আবশ্যক। শিল্পের বিকাশ ঘটলে দেশের বেকারত্ব হ্রাস পায়, বিনিয়োগ উৎপাদন বৃদ্ধি পায়, ফলে দেশ দ্রুত অর্থনীতির দিকে উন্নতির দিকে এগিয়ে যায়। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, যেটা একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের ভূমিকা অপরিসীম। দেশে রয়েছে অব্যবহৃত ও অনাবিষ্কৃত অনেক রকম প্রাকৃতিক সম্পদ, যদি এগুলো আমরা যথাযথ ব্যবহার করতে পারি তাহলে আমাদের পক্ষে উন্নয়ন সম্ভব। কৃষি উন্নয়ন, বাংলাদেশ প্রধানত কৃষি প্রধান দেশ। এদেশের জনগণের আয়ের প্রধান উৎসই হলো কৃষি, কিন্তু এদেশের কৃষি ব্যবস্থা এখনও অনুন্নত। কৃষকরা এখনও প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করে ফসল সংগ্রহ করে, তো বর্তমানে কৃষির উন্নয়ন অপরিহার্য হয়ে পড়ছে। প্রযুক্তিগত জ্ঞান, বাংলাদেশের প্রযুক্তি, কলা কৌশল, কারিগরি জ্ঞানের দিকে অনেক পিছনে আছে। এদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশকে প্রযুক্তি নির্ভর ও কারিগরি জ্ঞানকে সমৃদ্ধ করা উচিত। তারপর বাণিজ্য ঘাটতি পূরণ, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যাপক বাণিজ্য ঘাটতি বিদ্যমান। আন্তর্জাতিক রাজনীতিতে উন্নত দেশসমূহ সুবিধাজনক পর্যায়ে থাকে বিধায় আমদানি রপ্তানি মূল্য তারাই নির্ধারণ করে। তারা খুব কম মূল্যে এদেশে থেকে কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত পণ্য খুব চড়া দামে এদেশে বিক্রি করে। তাই বর্তমান বাণিজ্য ঘাটতি কমিয়ে অসাম্য বাণিজ্য রোধ করার জন্য সরকারকে প্রচুর অর্থ দিতে হয়, কিন্তু সরকার পক্ষে অনেক সময় পারে না বলেই তারা নির্ভরশীল। এখন বর্তমানে বাংলাদেশের শিল্প, প্রযুক্তি, কৃষি তথা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বৈদেশিক সাহায্যের উপর এখনও আমরা নির্ভরশীল। যদিও বাংলাদেশের বিভিন্ন খাতে বৈদেশিক সাহায্যের প্রয়োজন রয়েছে, তথাপি সব ক্ষেত্রে অধিক মাত্রায় বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল হওয়া কখনোই দেশের জন্য কামনা বা মঙ্গলজনক নয়। তাই প্রয়োজনীয় ক্ষেত্রে বৈদেশিক সাহায্য গ্রহণ করে কীভাবে অর্থনীতিতে আমরা নিজেরাই সম্পদ অর্জন করতে থাকি, সেটাই আমাদের ভাবতে হবে। তো তোমরা আজকে যারা এই বিষয়টা যেটা তোমরা আজকে যেটা দেখলে, যে আসলে যে বৈদেশিক সাহায্যটা এদেশের কীভাবে যে কি এফেক্টটা কীভাবে ফেলতেছে, সেটা তোমরা ডিটেলস এটা সম্পর্কে তো দেখলে তোমরা। সেখানে চ্যাপ্টারটা সম্পর্কে ডিটেলস তুমি আবার নেক্সট আরেকটা ক্লাসে বা দুইটা ক্লাসে লাগবে। সেখানে ফরেন এইড শ্রেণী বিভাগ, বাংলাদেশের বৈদেশিক সাহায্যের উৎসসমূহ, বাংলাদেশের বৈদেশিক সাহায্যের গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক সাহায্যে কেন বাংলাদেশ বৈদেশিক সাহায্যের উপর নিয়েছে, এর ডিমেরিটসগুলো কী, আসলে ডিমেরিটসগুলো কি কেন নির্ভরশীলতা করে তুলছে, এবং এটা থেকে আমাদের হ্রাস পাওয়ার উপায় কী, এবং বাংলাদেশের অর্থনীতিকে আসলেই বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। তো এই অধ্যায়গুলো তোমরা আশা করি তোমাদেরকে ডিটেলস পাবে। পরবর্তীতে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। আশা করি এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।